এনিওয়ে লেটস স্টার্ট দ্য ক্লাস অ্যাগেন। আমাদের এখানে একটা বান দিয়ে তৈরি করা বা বান দিয়ে আমরা রান করতে পারবো, অথবা টিএসএক্স অথবা নোট বা ডেনো হোয়াটএভার যে কোনো একটা টুলস ব্যবহার করে আমরা রান করতে পারবো এমন একটা টাইপ স্ক্রিপ্টের স্ক্রিপ্ট লিখলাম। যে স্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি জাভা স্ক্রিপ্টেরও স্ক্রিপ্ট হইতে পারে, ইউ ক্যান ডু, মানে আপনি এটা অ্যাকচুয়ালি জাভা স্ক্রিপ্ট দিয়েও করতে পারেন, সেম ইম্প্যাক্ট হবে। যেখানে আপনার প্রসেস ডট ইএনভি কথাটা লিখলে এনভায়রনমেন্টের যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলোকে একসাথে সুন্দর করে দেখাবে। সো আমি যদি এখন এটাকে বান রান ইন্ডেক্স ডট টিএস এটা রান করি, তাহলে আমার যত রকমের ভেরিয়েবলস আছে এটার যে এফএনএম, এরপরে ভিএস কোড থেকে শুরু করে সব কিছু আমার এখানে দেখাচ্ছে। বানের সুবিধাটা হইলো, বা এটা নোটজেসেও আসলে এখন হয়, বানের সুবিধাটা হলো আমি যদি ডট ইনভি ফাইলের মধ্যে কোনো কিছু লিখি, এনিথিং, যদি কোনো কিছু লিখি, তাহলে ধরেন সিক্রেট নামে কোনো একটা এনভায়রনমেন্টের কি আমি ব্যবহার করলাম, যে কিটা যদি আমি এখানে লিখি, তাহলে আমি যখন এটাকে রান করব, রান করার সময় দেখতে পাবেন যে এই এনভায়রনমেন্টের ভেরিয়েবলটা আমার এখানে দেখাচ্ছে যে সিক্রেট হচ্ছে এই ASDS যেটা আমি লিখছি। এখন আমি এখানে যদি ও সিক্রেট 2 লিখি এবং রান করি, তাহলে দেখতে পাবেন আমার সেই সিক্রেট 2টার নিচের এখানে দেখাচ্ছে যে সিক্রেট 2 এটা এবং সিক্রেট এটা এবং সিক্রেট 2 এটা। দেখে এটা ইজিলি বোঝা যাচ্ছে, এবং আমি এখানে আমার যে ইন্ডেক্স ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে যদি সিক্রেট ভেরিয়েবলটা রিড করতে চাই, তাহলে আমি সেটাকে রিড করতে পারতেছি। এখন আমি এটাকে যদি ওভাররাইট করতে চাই, সাধারণত লিনাক্সে যেটা করা লাগে, লিনাক্সে আমি ওভাররাইট করার জন্য অনেকভাবে করতে পারি। একটা হচ্ছে কি আমি এক্সপোর্ট সিক্রেট কথাটা লিখতে পারি এবং এখানে যেটা প্রয়োজন সেই সিক্রেটটা আমি দিলাম। দেওয়ার পরে আমি এই জিনিসটা এই শেলের মধ্যে নিয়ে যাবে, এবং আমি এখানে যদি বান রান ইন্ডেক্স টিএস রান করি, তাহলে সেই সিক্রেটটা এখানে দেখাবে। আমি এটাকে ওভাররাইট করতে পারি প্রত্যেকটা স্ক্রিপ্টের জন্য। সো পার স্ক্রিপ্ট একটা নাম দিলাম, রান করি, সে ইমিডিয়েটলি ওই ভেরিয়েবলটা দিয়ে, ওই এনভায়রনমেন্টটা দিয়ে এটাকে ওভাররাইট করে ফেলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি সিক্রেট যেই এনভায়রনমেন্টটা আছে সেটাকে রিড করার অনেকগুলো ওয়ে আছে। আমি এনভায়রনমেন্ট থেকে রিড করতে পারতেছি। আবার সাধারণত আমরা যেটা ইউজ করতাম, এতদিন অভ্যাস ছিল, সেটা ছিল .env/config দিয়ে আমরা এতদিন রিড করতেছিলাম, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন। বেশিরভাগ প্রজেক্টে ইম্পোর্ট .env config এই টাইপের কিছু কমান্ড লিখে সাধারণত .envটাকে রিড করা হয়। লেটেস্ট যেই Node.js আছে সেই Node.js এর মধ্যে সম্ভবত টিএস ফাইলটা ডিরেক্টলি আমার এখানে ইউজ করা যাবে না, আমি একটু চেক করি। আমার env ফাইল ইজ ইকুয়াল টু .env, এবং আমি এখানে index.ts সম্ভবত কাজ করবে না। আচ্ছা, কাজ করছে, সে টাইপগুলোকে উঠায় দিছে, বাট আপনারা দেখতে পাচ্ছেন যে এই এনভায়রনমেন্টের ফাইলটাকে সে রিড করে এই সিক্রেটটা এখানে বসায় দিছে। সো ফ্রম env ফাইল আমি এটাকে দিলাম যেন আপনি বুঝতে পারেন যে এটা আসলে কোথা থেকে আসছে। ওয়েট, এটা আসার কথা না, ফ্রম env ফাইল, যে কারণে সে এখান থেকে রিড করতেছিল না, ASDS আসতেছিল। আমি মনে আছে একটু আগে কিন্তু এক্সপোর্ট করে রাখছিলাম, এক্সপোর্টের কারণে সে আর এটাকে রিড করতে পারতেছিল না। এনিওয়ে, দেখে বুঝতে পারতেছেন যে আমি চাইলে এটাকে এনভায়রনমেন্টের ফাইল থেকে রিড করতে পারি। আমি বান.js যখন ইউজ করতেছিলাম তখন আরেকভাবে কাজ করতেছিল। আমার যে সিক্রেটটা আছে সেটাকে আমি ওভাররাইট করতে পারি, ওভাররাইট হয়ে গেছে। এনভায়রনমেন্টের ফাইল দেওয়ার পরেও সে ওভাররাইট হয়ে গেছে। তার মানে একদম লেটেস্ট যেখানে আমি লেটেস্টভাবে যেখানে ওভাররাইট করতেছি সেটাই শুধু লাস্টে আমার শো করতেছে। আশা করি এতটুকুতে কারো কোনো ইস্যু থাকার কথা না যে ভাই আসলে এনভায়রনমেন্টের এটা দিয়ে কি করতেছে। এখন এটা দরকার। বেশিরভাগ সময় ধরেন আপনি কোথাও যদি কোনো একটা অ্যাপ ডিপ্লয় করেন, সেখানে হয়তো আপনার স্ট্রাইপের কিটা আপনার দেওয়া লাগতে পারে, বা কোনো একটা স্পেসিফিক এপিআই কি, কোনো একটা সিক্রেট কি আপনার দেওয়া লাগতে পারে। মেবি আমরা এটাকে কল দিলাম, এটাকে দিলাম এপিআই কি। এই কিটা একেকটা প্রজেক্টে একেকভাবে বিহেভ করে। কখনো হয়তো এটা বিল্ড করার সময় Next.js এ বা Node.js এ বা React এ বিল্ড করার সময় দিয়ে দিতে হয়। কখনো এটা হয়তো বিল্ড করার পরে রান টাইমে রানিং অবস্থায় আপনি দিতে পারেন। আমি এখন যেভাবে দিলাম এটা কিন্তু রানিং অবস্থায় আছে, রান টাইমের মধ্যে আছে। সো Node.js এর যে এই
এই নোটজেস বলতেছি যে আমার এনভায়রনমেন্ট দেওয়ার যে এই সিস্টেমটা আছে, এই সিস্টেমটা বুঝার পরে আমরা এখন সেম সিস্টেমটা অ্যাপ্লাই করব আমাদের যেই ডকার আছে সেই ডকারের মধ্যে আমরা কিভাবে কাজটা করতে পারি সেখানে আমরা এটা দেখব যে এনভায়রনমেন্টের ফাইল কিভাবে রিড করব বা কিভাবে কি করা যায়। সো আমরা শুরুতেই একটা ডকার ফাইল ক্রিয়েট করলাম, সেখানে আমরা ওভেনের যে বার্ন আছে ওভেন থেকে বার্নটা নিলাম, ওভেন থেকে বার্ন নিয়েছি দেখছেন। এরপরে আমরা এখানে আমাদের যে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি অ্যাপ হিসেবে নিলাম স্বাভাবিক। এরপর আমাদের যে কপি করে index.ts ফাইলটা আছে সেটা এখানে পেস্ট করলাম, করার পরে আমাদের এখানে রানিং করলাম। এইটা ফাইলটা বানের যেই অ্যাপটা আছে সেই অ্যাপের মধ্যে আমি index.ts সরাসরি রান করতে পারি, কারণ এন্ট্রি পয়েন্টে সে আগেই এটা দিয়ে রাখছে। বাট জিনিসটা কনফিউজিং না রাখার জন্য আমি আপাতত আপনাকে এভাবে দিলাম, যেটা বান রান index.ts এভাবে দিলাম, যেন আপনি যে আসলে বুঝতে পারেন এটা কিভাবে কাজ করতেছে। সো ওভারঅল ডকার ফাইলের এই কয়েকটা লাইন আপনার জন্য কঠিন হওয়ার কোনো কথা নাই। এখানে আমি এনভায়রনমেন্ট নিয়ে এখন পর্যন্ত কিচ্ছু করি নাই। আপনাকে জাস্ট আমি এপিআই কিটা রিড করতে বলতেছি, একটা ডকার ফাইল বিল্ড করতে বলতেছি। প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড এতটুকু পর্যন্ত। এখন আমি যদি আমাদের এই জিনিসটাকে বিল্ড করি, সো বিল্ড করলাম, এই ফোল্ডারে যা আছে সেটাকে বিল্ড করতেছি এবং এটার নাম দিলাম read env ফাইল, না read env। ওকে, একটা জাস্ট নাম দিলাম যেটা যে ইমেজটা আমরা একটু পরে ব্যবহার করতে পারবো। সো এটাকে বিল্ড করি এবং সে পুল করতেছে এবং বিল্ড করতেছে। তো বিল্ড করার পরে আচ্ছা এখানে একটা ওয়ার্নিং দিছে, সেই ওয়ার্নিংটা এই মুহূর্তে আমার প্রয়োজন নেই, এটা এক্সট্রা ওয়ার্নিং। এখানে কমান্ডের এই লাইনটা লেখার একটা ওয়ে আছে, সেই ওয়েটা ডিফারেন্টভাবে সাধারণত লেখে, একটা এই যেভাবে লেখে দেখতে পাচ্ছেন যে কমা দিয়ে প্যারামিটার দিয়ে দিয়ে লেখে। আমি এখন ওভাবে করতেছি না, সো লেটস ইগনোর দিস ফর নাও। আমাদের ইমেজটাকে বিল্ড করলাম, ডকার বিল্ড এই ফোল্ডারের কনটেক্সটে আমি এটাকে বিল্ড করব, আর এই ইমেজটাকে ট্যাগ দেব read.env নামে। এখন এই ইমেজটাকে আমি রান করব, রান করার পর এটাকে স্টপ করে দিব। আমার একটা মেবি টার্মিনাল দরকার, মেবি দরকার নাই, রান করি। রান করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সে আমাকে দেখাচ্ছে আনডিফাইন্ড। হোয়াটস আনডিফাইন্ড? আনডিফাইন্ডের কাজটা হলো আপনারা দেখে বুঝতে পারতেছেন যে সে এই এনভায়রনমেন্টের এপিআই কিটা পড়তে পারে নাই। এপিআই কি পড়তে পারে নাই। সো এপিআই কি পড়তে কেন পারে নাই? কারণ আপনারা মনে করে দেখেন আমি index.ts ফাইলটাকে নিয়ে নিছি এবং সে এই জিনিসটাকে একটা কন্টেইনারের মধ্যে রেখে দিছে। যেখানে আমার বাহিরের যে এনভায়রনমেন্টটা আছে বা env ফাইল আছে সেই ফাইলগুলো ওর কাছে নাই। আমি ওকে বলি নাই যে তুমি env ফাইলটাকে নিয়ে নাও। আমি ওকে এটাও বলি নাই। আমি ওকে এটাও বলি নাই যে তুমি env ফাইলটা নিও না। দেখানোর জন্য বলতেছি, আমি যদি এখানে কপি করে ফেলতাম যত কিছু আছে, সব যদি বাহির থেকে ভিতরে কপি করে ফেলতাম তাহলে কি হতো? লেটস সে এটাকে আরেকবার বিল্ড করি এবং আরেকবার রান করি। বিল্ড করলাম এবং রান করলাম। তো রান করার পরে দেখা যাচ্ছে যে সে এখন কোনো একটা অদ্ভুত কারণে আমার env ফাইলটাকে রিড করতে পারতেছে। যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রম env ফাইল, দ্যাট মিনস ওর কাছে কিন্তু এখন env ফাইলটাও কপি হয়ে গেছে। সাধারণত ডকারের মধ্যে আমরা env ফাইলটা দিতে চাবো না, কারণ এপিআই কি এর মধ্যে আমার হয়তো স্ট্রাইপের কি থাকতে পারে যেটা পাইলে মানুষ হয়তো আমার সব টাকা উইথড্র করে ফেলতে পারে। জাস্ট এক্সাম্পল দিচ্ছি। সো এখানে আমরা ডকার ইগনোর নামে একটা ফাইল তৈরি করলাম, যেটা গিট ইগনোরের মতোই একটা ফাইল, যেটার মধ্যে আপনি বলে দিবেন কোন কোন ফাইলগুলা ডকারের যে ইমেজটা বিল্ড হবে সেই ইমেজের মধ্যে যাবে না। সো আমি ওকে আগেই বলতেছি আমার .env ফোল্ডার যাওয়ার দরকার নাই, ফাইলটা যাওয়ার দরকার নাই, আমার হয়তো নোট মডিউলস যাওয়ার দরকার নাই। সাধারণত আমরা গিট ইগনোর ফাইলটার একটা কপি এবং সিমিলার জিনিসগুলোকে ডকার ইগনোরের মধ্যে রাখি। সো এখন আমি যদি এটাকে আরেকবার বিল্ড করি, আমাদের যেই ইমেজটা আছে বিল্ড করার পরে যদি রান করি, কারণ ওকে আমি বলছিলাম .envটাকে তুমি নিও না, তখন দেখতে পাবেন যে আমি ওকে যদিও সব কপি করতে বলছি, ও সব কপি করার পরেও env ফাইলটাকে পাই নাই, বিকজ ও আসলে env ফাইলটাকে কপি করে নাই। সো আমাদের প্রিকশন আপনাদেরকে আবার বলি, .env ফাইলটাকে ডকারের মধ্যে দিবেন না, .env ফাইলটাকে আপনারা গিটে কখনো পুশ করবেন না। এটা মানে এটা হচ্ছে যে ডেভেলপমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনারা এই জিনিসটা করে ফেলাইলে দেখা যাবে যে আপনাদের অনেক কিছু হ্যাক হয়ে যেতে পারে। সো .env আমরা এই জিনিসটা দেখলাম যে আমরা এই এনভায়রনমেন্টটাকে রিড করতে পারতেছি এবং ডকারের ভিতরে এটাকে রিড করা যাচ্ছে না। তো রিড করার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি,
ওকে ড্যাশ দিয়ে দিতে পারি। তে হলো এনভায়রনমেন্টের ভেরিয়েবল। ডকারের এই রান করার সময় আমি ওকে বলতে পারি, আচ্ছা ঠিক আছে, একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল তোমার কাছে থাকার কথা, এই যে নাও তোমার সেই এনভায়রনমেন্ট ভেরিয়েবল। সো আমরা এখানে দিতে পারি যে ফ্রম ডকার রান। আমরা একটা এনভায়রনমেন্টের কি ওকে দিয়ে দিচ্ছি, যে এনভায়রনমেন্টের কিটা ও যখন অ্যাপটাকে রান করবে এক্স্যাক্টলি তখন সে এটাকে রিড করবে। ফ্রম ডকার রান। সো আপনি ওকে একটা এনভায়রনমেন্ট দিয়ে দিছেন এবং সে এটাকে রান করার সময় ইউজ করতেছে। ওকে? বাই দ্য ওয়ে আমার মনে হয় আমার রিমুভ করার এটা প্রয়োজন নাই। কারণ সে index.ts এই জিনিসটাকে রান করেই ক্লোজ করে ফেলতেছে। ওকে? সো আমি এইটাকে দেখাইলাম যে আমরা এপিআই কি ড্যাশ দিয়েও রিড করতে পারি। ড্যাশ দিয়ে রিড করা ছাড়াও মেবি এটা মেবি বলতেছি বিকজ আই ডোন্ট নো ফর শিওর। যেটা হলো যে আমরা ডকার রানের মধ্যে, কারণ এই ফিচারটা মাঝে মাঝে কাজ করছিল, কাজ মাঝে মাঝে করে না, আনস্টেবল ছিল। এখন দেখা যাচ্ছে যে এই ফিচারটা মোটামুটি স্টেবল কাজ করতেছে। সো নোড.js-এ যেরকম আমরা ইএনভি ফাইল একটা আর্গুমেন্ট ইউজ করতে পারছিলাম, এখানেও এটা আর্গুমেন্ট বলে না প্যারামিটার বলে? আর্গুমেন্ট। ডোন্ট আর্গু উইথ মি। ওকে। সো ডকার রান ইএনভি ফাইল দিয়ে আমি যদি ওকে বলি এই ইএনভি ফাইলটা পড়ো তোমার এনভায়রনমেন্টের জন্য রান করা অবস্থায়, যখন তুমি এই কন্টেনারটা রান করবা তখন তুমি এনভায়রনমেন্টটা পড়বা এবং এইটা এই ইএনভি ফাইলটা পড়ে সেই কন্টেইনারের অ্যাপকে তুমি এটা দিবা। আপনাকে কিন্তু বুঝতে হবে এখানে কয়েকটা কনটেক্সট আছে। যখন বিল্ড করব তখন একটা কনটেক্সটের মধ্যে সে এই বিল্ড করার সময় তার কাছে একটা কনটেক্সট আছে, রান করার সময় একটা কনটেক্সট আছে, ইমেজের মধ্যে একটা কনটেক্সট আছে। একেকটা একেক জায়গায় রানিং অবস্থায় আছে, একেকটা একেক প্লেসের মধ্যে আছে। আপনার কম্পিউটারের মধ্যে আপনার যে কম্পিউটারের শেল আছে সেটা কিন্তু ডিফারেন্ট একটা কনটেক্সট। আপনাকে বুঝতে হবে যে একেকটা একেক জায়গায় রান হচ্ছে। এনিওয়ে, সো লেটস সি আমাদের ইএনভি ফাইলটাও আমরা রিড করতে পারতেছি এবং ডেফিনিটলি সেই ইএনভি ফাইলটাকে খুব সুন্দর করে রিড করে ফেলছে। ওকে আমি কোনো ইএনভি দিব না। ওর কাছে কোনো কিছু নেই। ও বলতেছে আনডিফাইন্ড। ওর কাছে এই এনভায়রনমেন্টটা নাই। এতটুকু পর্যন্ত আমরা বুঝে গেছি। এখন আমাদের এইখানে যখন বিল্ড করব, যে আমাদের এখানে আনডিফাইন্ড আসতেছে, বিল্ড করার সময় আমি ওকে এনভায়রনমেন্ট একটা দিয়ে দিতে পারি, হুইচ কুড বি মাই না কি জানি এপিআই কি। ওকে, আমরা ওকে এখন এপিআই কি দিয়ে বলে দিতে পারি যে যে কোনো একটা ভ্যালু, এটা যেটাই হোক না কেন, ফ্রম ডকার ফাইল। আমরা ডকার ফাইলের মধ্যে ওকে যে এনভায়রনমেন্টের ভেরিয়েবলটা দেওয়ার কথা সেটা আমি ওকে দিয়ে দিলাম। এখন আমি এটাকে বিল্ড করি। দেখেন ওকে কিন্তু আমি এনভায়রনমেন্টের ফাইলটা দিইনি। ওকে? আচ্ছা ও বলতেছে যে আমি ইএনভি দিয়ে কি ইজ ইকুয়াল টু ভ্যালু দিব, এটা লেগেসি ফরম্যাট বা ইত্যাদিতে ওয়ার্নিং আছে। আমরা এগুলো ভাই সিনট্যাক্স প্রায় চেঞ্জ হয় অনেক সময়। সো ও আরেকটা কথা এখানে বলে দিছে, সিক্রেটস ইউজড ইন আর্গ অর ইএনভি ডু নট ইউজ আর্গুমেন্ট অর ইএনভি ইনস্ট্রাকশনস ফর সেনসিটিভ ডেটা। যেমন এপিআই কি, সিক্রেট, এগুলা কিন্তু সেনসিটিভ ডেটা। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখাইতেছি আসলে এপিআই কিগুলা এভাবে হার্ড কোড করা যাবে না। এখন আমরা এটাকে বিল্ড করলাম। বিল্ড করার পরে আমরা এটাকে রান করব। রান করার পরে দেখেন ওকে কিন্তু আমি এনভায়রনমেন্টের ফাইলটা দিই নাই। এখানে এনভায়রনমেন্টের ফাইল দিই নাই। ওকে আমি .env ফাইল কিন্তু আগেই ইগনোর করে দিয়েছি। ও সো এটাকে রিড করতে পারতেছে না। কিন্তু ডকার ফাইলের যখন এই ইমেজটা বিল্ড করতেছিল, বিল্ড করার সময় ওকে আমি একটা এনভায়রনমেন্ট দিয়েছিলাম, যেটা ও রেখে দিছে। সেই এনভায়রনমেন্টটা হলো ফ্রম ডকার ফাইল। এই যে ফ্রম ডকার ফাইল আমি এটাকে রেখে দিছি। এখন আমার এখানে অনেক রকমের হইতে পারে যে আমি এখানে এটা হার্ড কোডেড রাখবো না। তখন আমি ওকে এখানে দিলাম আর্গুমেন্ট নামে একটা জিনিস। আর্গুমেন্টের কাজ হলো এমন একটা ভেরিয়েবল যেটা আমি ডকার বিল্ডের সময় শুধু ইউজ করতে পারবো। ডকার বিল্ডের সময় এটা ইউজ হবে এবং এটার পরবর্তীতে এখানে যেই পুরো ডকার ফাইলটা আছে এই ফাইলের যে কোনো জায়গায় আমি এই আর্গুমেন্টটা ব্যবহার করতে পারবো। সো আমি এখানে একটা আর্গুমেন্ট নাম দিলাম এপিআই কি। এটাকে আমি চাইলে ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি, যে কোনো একটা ডিফল্ট ভ্যালু, ডিফল্ট আর্গুমেন্ট ভ্যালু।
দিয়ে দিতে পারি, না দিলেও সমস্যা নাই। এবং আমি পরবর্তীতে এই ডকার ফাইলের যেকোনো এরিয়াতে গিয়ে ওকে বলতে পারি যে, "তুমি এই আর্গুমেন্টটাকে রিড করো।" দেখে একই জিনিস ৩ বার দেখে হয়তো কনফিউজিং লাগতে পারে। কিন্তু আসলে এটা ৩ বার না। এটা কিন্তু এই আর্গুমেন্ট লাইনটা একবার এবং এনভায়রনমেন্টাল লাইনটা একবার। এবং এই ফুল ডকার ফাইলের মধ্যে আমি উপরের এপিআই কিটা আমি নিচে রিড করতে পারতেছি। ফর এক্সাম্পল আম জাস্ট আপনার বুঝার জন্য আমি আপনাকে এখানে দিচ্ছি যে আর্গুমেন্ট রিড করতেছি এবং পরবর্তীতে সেটা আমি এনভায়রনমেন্টের মধ্যে পুশ করতেছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে। সেট করতেছি। সো এভাবেও সম্ভব। আমি এখানে ডিফল্ট দিতে পারি, নাও দিতে পারি। দেওয়ার পরে আমি যদি এটাকে একবার বিল্ড করি, বিল্ড করার পরে যদি রান করি, তাহলে সে আমার বলতেছে কি ডিফল্ট আর্গুমেন্ট ভ্যালু। দ্যাট মিনস কি সে এই এনভায়রনমেন্টটাকে সেট করছে উপরের আর্গুমেন্ট হিসেবে, যেটা আমি এখানে রিড করছি ভেরিয়েবল থেকে। এবং সেই আর্গুমেন্টে আমি বলছিলাম যে যদি তুমি কোনো বিল্ড করার সময় যদি তোমাকে আমি এই এপিআই কি আর্গুমেন্টটা না দিই, তাহলে তুমি ডিফল্টভাবে নিয়ে নাও। এখন আমি এটাকে ওভাররাইড করব। বিল্ড করার সময় আমি ওকে ট্যাগ দিলাম এবং এখানে বললাম বিল্ড আর্গস, বিল্ড আর্গ হয় না বিল্ড আর্গস হয় মনে নেই, দেখতেছি আমরা। এপিআই কি ইজ ইকাল টু ফ্রম টার্মিনাল। আচ্ছা বিল্ড আর্গস না, সরি বিল্ড আর্গ হবে। এত এত কিছু মনে রাখবো কেমনে? আমি এখন এই জিনিসটাকে দিলাম, রান করলাম। দেখতে পাচ্ছেন যে আমি পুরো জিনিসটা লিখছি। পুরো কমান্ড লেখার পরে লাস্টে দিয়ে লিখতেছি বিল্ড আর্ক এবং নিয়ে পরে বলতেছি এপিআই কি ইজ ইকুয়াল টু ফ্রম টার্মিনাল। এবং কোনটা জানি ছিল কেমনে? হ্যাঁ, এভাবে। আচ্ছা, উপস ডকার রান রিডিএনপি। দেখতে পাচ্ছি যে আমি যখন বিল্ড করছিলাম, বিল্ড করার সময় ওকে বলছিলাম যে তোমার এনভায়রনমেন্টের এই তোমার আর্গুমেন্টটা হবে ফ্রম টার্মিনাল। এই যে দেখেন ফ্রম টার্মিনাল ছিল এখানে। সো ও এই এপিআই কিটাকে বিল্ড করার সময় এখানে সেট করছে ফ্রম টার্মিনাল। পরবর্তীতে আমি যদি এখানে কোনো এনভায়রনমেন্টের কি না দিই, তাহলে সে এখানে বাই ডিফল্ট সেই ফ্রম টার্মিনালটাকে আর্গুমেন্ট থেকে যেটা নিয়েছিল সেটাকে নিয়ে নিবে। আমার যদি রান করার সময় আমি কোনো একটা এনভায়রনমেন্ট দিয়ে দিই এখন ওকে। রান করার সময় যদি কোনো এনভায়রনমেন্ট দিই যেটা হচ্ছে লেটস override from terminal. ওকে? সো আমরা ওকে আর্গুমেন্ট দিয়ে করতে পারতেছি, এনভায়রনমেন্ট দিয়ে দিতে পারতেছি হার্ডকোড করে। ওকে আমি এখন টার্মিনাল থেকে রিড করতে পারতেছি। ইভেন আমি রান করার সময় অতিরিক্ত একটা এপিআই কি দিয়ে দিতে পারতেছি যেখানে এটা ওভাররাইড হয়ে গেছে। দ্যাটস হাউ আমরা এটা ডিফারেন্ট ওয়েতে করতে পারি। ওকে? সো এটা হচ্ছে যে ডকার ফাইলের একটা ওয়ে যেখানে আমরা আর্গুমেন্ট এবং এনভায়রনমেন্ট ইউজ করতে পারি। এটা ছাড়াও আরও অনেকগুলো অপশনস আছে, ডিফারেন্ট অপশনস। বাট আমরা নেক্সট আরও অন্য কোনো কিছুতে চলে যাই। সেটা হচ্ছে কি যে ম্যানুয়ালি এত কমান্ড দেওয়া আমাদের জন্য মেবি একটু কষ্টসাধ্য হয়ে যেতে পারে। তো সেটার জন্য আমাদের লেটেস্ট একটা জিনিস আছে কম্পোজ নামে, compose.yml নামে। সো হোয়াট ইজ এ কম্পোজ? কম্পোজটা হলো একটা টুলস যেটা আপনাকে ডকারের বিভিন্ন কমান্ডগুলোকে ডকারের বিভিন্ন রকমের কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলোকে মেইনটেইন করার জন্য যা আছে বিভিন্ন স্টেট, বিভিন্ন রকমের ইমেজের নাম সহ যা আছে সেই জিনিসগুলোকে ইজিলি হ্যান্ডেল করতে হেল্প করবে। এখানে শুরুতেই আমি আপনাকে সার্ভিসেস নামে একটা জিনিস দিলাম যেখানে বিভিন্ন রকমের সার্ভিস থাকবে। ফর এক্সাম্পল এই অ্যাপ যেটা আমরাকে বিল্ড করছি অসাম index.txt ফাইলটা আছে, এটা একটা অ্যাপ। সো আমরা এখানে বলতে পারি কি আমাদের অ্যাপ, এটা যে কোনো নাম দিতে পারেন এবং আমি ওকে বলতে পারি যে এই ফোল্ডারে বিল্ড করো, যে ফোল্ডারে আমি ওকে রান করতে বলতেছি এই ফোল্ডারে তুমি বিল্ড করো। বিল্ড করার পরে কি হবে দেখেন, আমরা ওকে বলবো ডকার কম্পোজ অ্যাপ ড্যাশ ড্যাশ বিল্ড অথবা ডকার কম্পোজ বিল্ড দিয়ে আগে বিল্ড করি, ডকার কম্পোজ বিল্ড দিই। ও পুল করতেছে, যা করা দরকার করছে। বিল্ড করার পরে আমি ওকে বলবো ডকার কম্পোজ আপ। দেখেন ও কন্টেইনার তৈরি করছে, ডাইনামিকলি একটা কন্টেইনার তৈরি করছে, করে এখানে দেখাইছে নতুন করে ক্রিয়েট করছে, করার পরে সেইটাকে অ্যাটাচ করে প্রিন্ট করে বের হয়ে গেছে। ওকে?
অলরাইট। সো এখন এতটুকু দিলাম, দেওয়ার পরে আমরা চাইলে এইখানেও আমাদের যেই বিভিন্ন রকমের কনটেক্সট আছে সেটা বলে দিতে পারি। বিভিন্ন আর্গুমেন্ট আছে সেটা এখানেও দেওয়া সম্ভব। যেমন আমাদের এখানে এপিআই কি ছিল? from compose file বিল্ড করার সময় আমি এপিআই কিটা দিয়ে দিচ্ছি। এই আর্গুমেন্ট, এই এপিআই কিটা কোথায় ব্যবহার হবে? এই আর্গুমেন্টস লাইনে এসে ব্যবহার হবে। সো আমরা এখন কি করব? বারবার আপ অ্যান্ড বিল্ড না দিয়ে আমরা আপ ড্যাশ ড্যাশ বিল্ড কথাটা লিখি। বিল্ড কমান্ডের কিন্তু অনেক ডিফারেন্ট অনেক রকমের ডিফারেন্ট প্যারামিটারস আছে। প্যারামিটার বলে না আর্গুমেন্ট বলে? আমি কনফিউজড। আর্গুমেন্ট। এই তুমি আর্গু করবা না আমার সাথে। আচ্ছা। সো ডকার কম্পোজ আপ ড্যাশ ড্যাশ বিল্ড আমি দিই। দেখেন সে এখন বিল্ড করে এরপরে সে এটাকে রান করছে। আমি আবার দেখাই আপনাকে। সে বিল্ড করে এরপরে রান করছে। যে ফ্রম কম্পোজ ফাইল এই আর্গুমেন্টটা সে বিল্ড করার সময় দিয়ে দিছে। এখানে দিয়ে দিছে। দেওয়ার পরে এটা কিন্তু এনভায়রনমেন্টের মধ্যে সেট হয়ে গেছে, যেটা আমাদের এই অ্যাপটা রিড করতে পারছে। এখন আমি কম্পোজের মধ্যে বিল্ড করার সময় একটা আর্গুমেন্ট দিয়ে দিছি। কিন্তু আমি চাইলে ওকে বলতে পারি যে তুমি এক কাজ করো, তুমি ইএনভি ফাইল থেকে একটু রিড করো তো। লেটস সি কোথা থেকে রিড করে। সে ইএনভি ফাইল থেকে রিড করছে। কি আজব! বিল্ড করার সময় একটা ইএনভি ফাইলে গেলে আরেকটা। আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু আরেকটা অপশন আছে। এখানে সরাসরি এনভায়রনমেন্ট দেওয়া যায়। সো এখানেও আমি এনভায়রনমেন্ট দিই। ভাই এত এনভায়রনমেন্ট ফ্রম কম্পোজ ফাইল এনভায়রনমেন্ট। যে ভাই ৩-৪ রকমের আছে, সে রিড করবে কোথা থেকে? দেখতে পাচ্ছি আমরা ফ্রম কম্পোজ ফাইল এনভায়রনমেন্ট একই এপিআই কি আমি ৩-৪ জায়গা থেকে রিড করতেছি, কিন্তু সে সবসময় দেখবেন যে একদম লেটেস্ট যেটা আছে সে সেটা দিয়েই সবসময় এপিআই কিটা সেট করতেছে। ফর এক্সাম্পল এনভায়রনমেন্টটা সবার আগে সে সেট করতেছে। যদি এনভায়রনমেন্টটা না পায়, ইএনভি ফাইল থাকে তাহলে সে এটা সেট করতেছে। যদি এই ২ টার একটাও না থাকে তাহলে সে আর্গুমেন্ট দিয়ে সেট করতেছে। তার মানে এখানে একটা ধাপ আছে, যেই ধাপটা সে একটার পর একটা ফেস করতেছে, ফলো করতেছে। ওকে? সো এভাবে আমরা ডিফারেন্ট ওয়েতে এটা ইউজ করতে পারি। ও হ্যাঁ, এখানে অতিরিক্তভাবে আমি আপনাদেরকে দেখাইতে পারি যে আমাদের এই ইএনভি ফাইল থেকেও আমরা কম্পোজের মধ্যেও রিড করতে পারি। যে ভাই এত ফাইল, কম্পোজের ভিতরে রিড করব, বাহিরে রিড করব, ভিতরে রিড করব, সব জায়গায় রিড করব। ওয়াও! আমরা এই কম্পোজ ফাইলেও রিড করতে পারি। ভাই এটা কি জিনিস? সো আমি ধরেন এখানে দেখাইতেছি। awesome key is equal to another awesome key. ধরেন আমাদের awesome key নামে একটা কি আছে। আমি ওকে বলতে পারি যে এপিআই কিটা আসলে awesome key. ওকে? আমি ওকে এইটা বলতে পারি। এরপর এখানেও আমি রিড করতে পারি। কিন্তু এখানে আর রিড হবে না এটা। ইএনভি ফাইল দিলে আর রিড হবে না। কারণ ও জানে না যে এটা ইজ ইকুয়াল টু এটা। দেখা দিই। হ্যাঁ? সো বিল্ড করার সময় আমি ওকে বলতে পারি একভাবে, এনভায়রনমেন্ট পরে রান করার সময় ওকে বলতে পারি আরেকভাবে। আমরা কম্পোজ ফাইলের ভিতর বেশি গভীরে এই মুহূর্তে যাব না। এগুলো আস্তে, আস্তে ভাই ইউজ করতে, করতে মাথার মধ্যে চলে আসবে। নেক্সট হয়তো আমাদের যেই ক্লাসগুলো থাকবে, যদি লাইভ ক্লাস হয়ে থাকে সেখানে হয়তো আমি কাজ করার সাথে, সাথে আপনারাও করা লাগতে পারে। ইনস্টেড আমি জাস্ট বকর, বকর করে যাবো এবং আপনারা দেখে থাকবেন। দেখে ভাই কনফিউজড হয়ে যাবেন যে ভাই এত কিছু মনে রাখবো কিভাবে? ওটা আমরা ট্রাই করতে পারি নেক্সট টাইম। এনিওয়ে সো এভাবে আমাদের যেই আ আমাদের যত রকমের এনভায়রনমেন্ট যত কিছু আছে আমরা এভাবে স্টার্ট করতে পারি। খুবই সিম্পল, খুবই ইস ইজি একটা টাস্ক, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন প্রশ্ন হতে পারে যে ভাই কম্পোজটা আমি কখন ইউজ করব? ডকার ফাইলটা কখন ইউজ করব? ডকারটা কখন ইউজ করব? ডকার আপ কখন ইউজ করব? ভাই কম্পোজের কাজ হইলো এইখানে আমার যত রকমের অ্যাপ আছে ১০ টা ১২ টা সার্ভিস আছে, Redis ইউজ করো, একটার সাথে আরেকটা কানেক্ট করো। আমি চাইলে ম্যানুয়ালি এগুলোকে ডকার দিয়ে রান করতে পারি। ডকার ইমেজ, ডকার বিল্ড করার পরে ট্যাগ দাও, ট্যাগ দেওয়ার পরে বিল্ড আর্গুমেন্ট এভাবে দাও, এইভাবে পোর্ট দাও, এক্সপোজ করো। আমি চাইলে ওকে অনেকভাবে এটা বলতে পারি। অথবা আমি ডকার কম্পোজের এই ফাইলটার মধ্যে সবকিছু রিডেবল ওয়েতে রিড করে লিখে রাখতে পারি। ওকে? সো এভাবে আমাদের যেই ডকারের মধ্যে আমরা বিল্ডের আর্গুমেন্ট আমরা ইউজ করতে পারি এবং বিল্ডের
আর্গুমেন্ট করার পরে এটা এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্টটা আমরা দিতে পারি। এটা একটু কনফিউজিং লাগে যে ভাই কখন আর্গুমেন্ট দিব, কখন এনভায়রনমেন্ট দিব, কখন কি দিব না দিব। এটা একটু প্র্যাকটিস করলে ইজিলি ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ আমাদের আর কোনো প্রবলেম হবে না। এখন আপনার প্রশ্ন ছিল এনভায়রনমেন্টের ফাইলে মাল্টিপল ভ্যালু থাকলে এক এই ইএনভি ফাইলে মাল্টিপল ভ্যালু থাকলে ডিফল্ট আর্গুমেন্ট ভ্যালু কি সবগুলোকে নিবে নাকি একটা ভ্যালু নিবে? লেট মি সি। আমাদের কম্পোজ ফাইলে আমি আপনাকে দেখাই। ধরেন আমি ওকে এপিআই কিতে এখানে একই জিনিস অনেকবার দিলাম। 1, 2, 3, 4 জাস্ট দেখানোর জন্য দেখাইতেছি। বিল্ড করার সময় দেখাইতেছি, হ্যাঁ? আমরা দেখি আসলে সে এটাকে কিভাবে হ্যান্ডেল করে। এটাকে কিভাবে হ্যান্ডেল করে। docker compose app dash dash build। ওকে? লেটস সি। একই জিনিস আমরা 4 বার দিছি। তাহলে সে কোনটাকে রিড করবে? দেখতে পাচ্ছি আমরা যেই জিনিসটা সবার শেষে থাকে সেটাকে সে ব্যবহার করবে। এপিআই কি 1 থাকলে মানে এপিআই কি যদি অনেকগুলা থাকে, আমি এখানে এপিআই কি অনেকগুলা দিতে পারবো। আমার এখানে অনেক রকমের এপিআই কি থাকতে পারে। ফর এক্সাম্পল এপিআই কি 1, এপিআই কি 2, এপিআই কি 10, 20, Stripe এপিআই কি, Google এপিআই কি। আমি এখানে অনেক রকমের ডিফারেন্ট আর্গুমেন্ট দিতে পারবো। বাট সবসময় লাস্টে যেটা থাকবে একই সেম কি যদি বারবার থাকে তাহলে সেম কি লাস্টে যেটা থাকবে সেটা দিয়ে বাকি আগের সবগুলো ওভাররাইট হয়ে যাবে। মানে একটা অর্ডার আছে। আমরা একটু আগে দেখছিলাম যে ওকে এনভায়রনমেন্ট লিখে দিছি তখন সে এটাকে রিড করতেছে। env ফাইল লিখে দিছি সেটা রিড করতেছে। আমি বিল্ডের মধ্যে দিয়ে দিছি সেখান থেকেও সে রিড করতেছে। একই জিনিস অনেকভাবে রিড করবে সে। অলরাইট, আমরা এটাকে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে এই জিনিসটা খুব ইজিলি চলে আসবে। আমি যে কারণে আপনাদেরকে কঠিন ওয়েতে যেই নেক্সট.js এর অ্যাপ বানাও, ডেভেলপ করো, সেখানে env রিড করো, এটা দেখাই নাই। কারণ ভাই এটা দেখে এই বিল্ড আর্গুমেন্ট, বিল্ডের কনটেক্সট, এরপরে এখানের আর্গুমেন্ট, এখানে env এগুলো দেখে ভাই নিজেদেরই মাথা আউলায় যায় যে ভাই এটা আসলে কিভাবে করব কিছুই বুঝতেছি না। ছোট থেকে শুরু করেন, বড়গুলা ইজি হয়ে যাবে। সো আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তো ভাইয়ের প্রশ্নটা ছিল, একটা প্রশ্ন আসছে যে আমরা কি আর্গুমেন্টের মধ্যে শুধু এনভায়রনমেন্ট রিলেটেড জিনিসগুলোকে ওভাররাইড করার জন্যই এই আর্গুমেন্টটা ইউজ করি? না, আমরা আর্গুমেন্ট দিয়ে আরো অনেক কিছু ইউজ করতে পারি। আপনি একটা জিনিস আপনাদেরকে মেবি আমি বলি নাই, সেটা হচ্ছে যে এটা আপনাদের আবার মনে করায় দিই। আর্গুমেন্ট কিংবা এনভায়রনমেন্ট বা যেকোনো স্টেজের যেকোনো একটা ভ্যালু যদি চেঞ্জ হয়, ওই স্টেজ থেকে পরের প্রত্যেকটা স্টেজ যা আছে মোটামুটি ওগুলো ইনভ্যালিড হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে যে এটার পরের স্টেজ সে আবার নতুন করে বিল্ড করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল। আর্গুমেন্ট শুরুতে আমি দিয়ে দিব এবং আর্গুমেন্টের মধ্যে আমরা দিব স্লিম ভার্সন। আর্গুমেন্টের মধ্যে আমরা দিলাম ভার্সন এবং পরবর্তীতে আমরা বললাম কি যে কোন ইমেজ থেকে তুমি এটা রিড করবা। ইমেজটা হবে ডাইনামিক এবং আমি যদি কোনো ভার্সন না বলে থাকি তাহলে সে স্লিম নামের যেই ট্যাগটা আছে বা মেবি ভার্সন বা ট্যাগ যেটাই আছে না কেন, সে ওখান থেকে ওই ইমেজটা নিয়ে বাকি পুরো অ্যাপটাকে কন্টিনিউ করবে। আমার এখানে ইএনভিতে আমি যা বলছি এটা আর এখন দরকার নাই। জাস্ট ভার্সন দিয়ে বোঝার চেষ্টা করি আমরা। সো লেটস সি এটা আসলে কিভাবে কাজ করতেছে। এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন সে এটাকে কিভাবে বিল্ড করে। লেটস সি docker compose build। ডকার কম্পোজ আমি যখন বিল্ড দিছি, আচ্ছা এটা আপনাদেরকে আমি বুঝাবো কিভাবে। ওয়েট, যখন ডকার কম্পোজ বিল্ড দিছি তখন সে করছে কি, এই এই জায়গাটাকে আমি যে অংশটা হাইলাইট করছি এটাকে সে এটা করে বাকি অংশটুকু রিড করছে। সো আমি যদি এখন ওকে, ও আচ্ছা বুঝানোর একটা ভালো উপায় পাইছি। আমি যদি ওকে এখন আর্গুমেন্টের জায়গায় যদি বলি যে ভার্সন হচ্ছে আলপাইন, আমি জানি না আলপাইন নামে কোনো ইমেজ আছে কিনা, আমার জানা নাই। লেটস সি, দেখতে পাচ্ছেন কিনা সে কিন্তু আলপাইনটাকে রিড করছে, খেয়াল করতেছেন? সো আমি ওকে বলছি যে ভার্সনটা কাইন্ড অফ ডাইনামিক। এই
আর্গুমেন্টের কাজ হইল ডাইনামিকলি এই ডকার ফাইলের মধ্যে বিভিন্ন রকমের ভেরিয়েবল ইন্ট্রোডিউস করা। আর্গুমেন্টের কাজটা এটা। যেটা ডকার ফাইলে যতক্ষণ ডকার ফাইলের মধ্যে সে আছে ততক্ষণ একটা ডাইনামিক ভেরিয়েবল হিসেবে এটা কাজ করবে। সো দেখতে পাচ্ছেন যে আমার এখানে ওভেনের যেই বানের যে আলপাইন ইমেজটা আছে সেটা আমি ইজিলি রিড করতে পারতেছি। জাস্ট ওকে আমি আর্গুমেন্টটাকে চেঞ্জ করে দিছি। এখানে আর্গুমেন্ট চেঞ্জ করে দিছি। সো আমরা যদি ওভেনের এটা একটা এক্সাম্পল। ওভেন আমি একটু খুঁজি আরো কি, কি ট্যাগ আছে। মেবি ভার্সন না দিয়ে ট্যাগ দিলে বেটার হইতো। এনিওয়ে আমরা একটু দেখি যে আসলে অন্য কোনো ট্যাগ আছে কিনা এভেইলেবল। ট্যাগসে যাই একটু ভেরিয়েন্টস। আচ্ছা ভেরিয়েন্টস এর মধ্যে আমি দেখতে পাচ্ছি ডেভিয়ান, স্লিম, আলপাইন, ডিস্ট্রোলেস। সো ইভেন আমি যখন ডকার বিল্ড দিলাম, বিল্ড দেওয়ার সময় আমি ওকে বলতে পারি। দেখেন আমি এখানে বিল্ড দেওয়ার সময় বলে দিচ্ছি। বিল্ড দেওয়ার সময় ওকে আমি একটা ভার্সন দিয়ে দিচ্ছি। সেই ভার্সনের নাম হলো ডিস্ট্রোলেস। দেখতে পাবেন যে সে ডিস্ট্রোলেসের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে ডাউনলোড করে ইউজ করার চেষ্টা করতেছে। কেন ইউজ করতেছে? কারণ আমি ওকে বলছিলাম যে ভার্সন আর্গুমেন্টটাকে নাও, সেইটা ব্যবহার করে সে ডাইনামিকলি এটাকে ওভাররাইড করে ডিস্ট্রোলেস কথাটা বানায় নিছে। ওকে? অলরাইট। সো আশা করি আপনাদের এই জিনিসটাকে ক্লিয়ার হয়ে গেছে যে আসলে আর্গুমেন্ট আমরা কখন ইউজ করি এবং ইএনভিটা কখন ইউজ করি। সো ডাইনামিকলি আমি ইএনভি যদি ওভাররাইড করতে যাই তাহলে আমি আম আর্গুমেন্টটাকে এভাবে ইউজ করব। ডাইনামিকলি আমি যদি যেকোনো এই অ্যাপ চলাকালীন ডকার ফাইলের এই জিনিসটা বিল্ড করার চলাকালীন যত কিছু আমার ডাইনামিকলি চেঞ্জ করার দরকার হইতে পারে, এটা কোনো একটা সিক্রেট কি হইতে পারে, এটা কোনো নোড.js এর ভার্সন হইতে পারে, অ্যাপের ভার্সন হইতে পারে, এপিআই এর ইউআরএল হইতে পারে, কিংবা আমার এটা প্রোডাকশন কিনা এটা আমরা চেক করতে পারি। অনেকগুলো ডিফারেন্ট কমান্ড আমরা এখানে রান করে দেখতে পারি। অনেক ওয়ে আছে। রানের মধ্যে অনেক রকমের কমান্ড রান করা যায়। এরপরে আরো অনেকগুলো ওয়ে আছে, ডিফারেন্ট ওয়ে আছে। সেগুলো আমরা ব্যবহার করতে পারি। মেবি আম আশা করি জিনিসটা বুঝতে পারছি আমরা। আচ্ছা এখানে দেখি একটু উম আমি একটা জিনিস ট্রাই করে দেখতেছি। একটু ওয়েট। ওকে সো আমরা এখানে একটা নতুন একটা টাস্ক করলাম। দেখতে পাচ্ছেন যে আমি আর্গুমেন্টটাকে নিছি যেটার নাম দিছি ভার্সন এবং ভার্সন ইজ ইকুয়াল টু একটা স্লিম, এটা র‍্যান্ডমলি আমি দিলাম। এটা অন্য কোনো যেকোনো একটা আর্গুমেন্ট হইতে পারে। পরবর্তীতে আমি এখানে একটা হেয়ার ডগ বলে এটাকে, বা এটা মেবি হেয়ার ডগ হোয়াটএভার, যেকোনো ইংলিশ আপনারা দেখে নিন। তো এটার কাজ হলো আমি মাল্টি লাইন কমান্ড এটার মধ্যে লিখতে পারবো। মাল্টিপল লাইনস অফ কমান্ড আমি এটার মধ্যে ইজিলি লিখতে পারবো যেটা সে শেলের মধ্যে রান করবে। সো আমি ইকো দিয়ে নরমালি যদি আমার এখানে যেকোনো কিছু যদি প্রিন্ট করি, দেখতে পাবেন যে সে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে শেলের মধ্যে। এখানেও সেম কাজটা করবে। সো যখন আমি এটাকে রান করতেছিলাম এবং রান করার সময় বলতেছিলাম যে আমার প্রোগ্রেসটাকে প্লেন আকারে দেখাও, যেন সে যা রান করতেছে সেটা জাস্ট প্রোগ্রেস বার না দেখায় আমাকে যেন প্রত্যেকটা লাইন দেখায় আসলে সে যাই করতেছে না কেন। পরবর্তীতে আমি ওকে এটা যখন রান করতে বলবো, যদি এটা রান করে থাকে, এই যে দেখেন রান করে আছে, এটাকে রান করে আমাকে বলতেছে যে তাকে আমি নাকি স্লিম কথাটাকে ইকো করতে বলছি। আমার ভার্সন কথাটা গেল কই? ভার্সন কথাটাকে ওকে ইকো করতে বলছি কিন্তু আমার বলতেছে ইকো নাকি স্লিম। ওকে আমি অন্য কোনো কিছু আ প্রিন্ট করতে বলি নাই। এখন আমি যদি বিল্ড আর্গুমেন্টের মধ্যে যদি ওকে বলি যে আমার ভার্সন নাম এই জিনিসটা হবে অসাম। তো দেখবেন যে সে আমাকে বলতেছে আমি নাকি ওকে অসাম কথাটাকে ইকো করতে বলছি এবং সে এটাকে রান করেও দেখাচ্ছে যে আমি এইটাকে রান করতে বলছি। দ্যাট মিনস হলো কি, আর্গুমেন্টের মধ্যে আমি যেকোনো কিছু দিতে পারি এবং পরবর্তীতে এইটা যেখানে ইউজ হবে না কেন, ও জাস্ট হুবহু এইটাকে রিপ্লেস করে যে কথাটা আছে যেটা আমাদের ইউজ করা দরকার সে ওই কথাটা ইউজ করা শুরু করবে। ওই ভেরিয়েবলটা দিয়ে এটাকে রিপ্লেস করে ফেলবে এবং দেখতে পাচ্ছেন যে এটা খুবই কাইন্ড অফ স্ট্যাটিক এর মতো। আপনি এখানে যেটা খুশি সেটা দিতে পারবেন। মেবি আপনি এখানে নোড ইএনভি দিতে পারবেন। নোড ইএনভি দিয়ে আপনি প্রোডাকশন দিতে পারবেন। যদি এবং এখানে বলতে পারবেন ইফ যদি এটা হয় তাহলে তুমি আম যদি নোড ইএনভি যদি প্রোডাকশন হয় তাহলে তুমি এটাকে একভাবে ডিল করো।
এই যে দেখেন নোট ইএনভি যদি প্রোডাকশন হয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। যদি প্রোডাকশন হয় তাহলে তুমি এখানে নরমালি ইনস্টল করো, আর যদি না হয় তাহলে তুমি অন্যভাবে ইনস্টল করো। এটা ব্যাশের একটি স্ক্রিপ্টের একটা জিনিস মাথায় রাখতে পারেন। ব্যাশের স্ক্রিপ্টের মতো, জাভাস্ক্রিপ্টের কোড না। সো আমি এটার মধ্যে এখন যাচ্ছি না। জাস্ট আপনাকে দেখাচ্ছি যে এভাবে করা সম্ভব। অনেক কিছুই এভাবে করা সম্ভব। ডিফারেন্ট ওয়ে আছে। আমরা আপাতত ডকার ফাইলের যেই আর্গুমেন্ট আছে এবং ডকার ফাইলের মধ্যে বিভিন্ন রকমের বিল্ডের আর্গুমেন্ট, ডকার ফাইলের আর্গুমেন্ট এবং ইএনভি এগুলা কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো শুধু দেখলাম, এবং মেবি ডকার কম্পোজের কিছু অপশন দেখলাম। পরবর্তীতে আমরা আরো ডিপ লেভেলে যাব, আরো অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব।